ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। কোনো কথা না বলে চুপচাপ গাড়ি থেকে বসেন। কুত্তার বাচ্চা, তুই আমায় থাপ্পড় মারলি? দেখ আমি তোর কি অবস্থা করি। আমি উর্মির হাত ধরে উর্মিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে উর্মিকে গাড়িতে বসে আমি গাড়িতে বসে পড়ি। আমি গাড়ি স্টার্ট দিলাম। এদিকে আমের উর্মি যাওয়ার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ফুপুর ঘোর কাটে সুমিত দেওয়া ধাক্কাতে। তখন সুমিতার মাকে বলে, মা কি হলো, তুমি এখানে কি করছো? রাহুল হঠাৎ করে বাসায় এসে উর্মিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ওরা চলে গেল আর তুমি ওদের আটকাতেও পারলে না? রাহুল তো কোনো কথা বলার সুযোগই দিল না। দূর, তুমি যে কি করো। কথাটা বলেই সুমি ঘরের ভিতরে ঢুকে সবাই বসে আমার নাম্বারে কল দিল, কিন্তু আমি বারবার ফোন কেটে দিচ্ছি। এদিকে উর্মি আমাকে নানা রকমের কথা বলে গালি দিচ্ছিল, কিন্তু আমি সেগুলো কানে নিচ্ছিলাম না। আমি গাড়ি বেপরোয়া গতিতে চালাতে শুরু করলে তখন আমাকে উর্মি বলে, ছোট লোকের বাচ্চা, কি করছিস কি? গাড়ি এভাবে চালাচ্ছিস কেন? গাড়ির কোনো ক্ষতি হলে তোর অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। অবশ্য তোর আজকে এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমার গায়ে হাত তোলা, তাই না? তুই বুঝবি এই উর্মি চৌধুরী কি জিনিস। উর্মি ম্যাডাম পাগলের মতো তার প্রলাপ করেই যাচ্ছে। আমি সেদিকে মনোযোগ না দিয়ে চিন্তা করছি ফোনে আসার খবরটা যেন সত্যি না হয়। আমরা বাসায় পৌঁছতে বোধহয় অনেক লেট করে ফেলেছি। বাসায় এসে দেখতে পেলাম সবাই বাসার বাগানে বসে আছে। আমি গাড়ি থেকে নেমে সবার কাছে গিয়ে ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু তোমরা এখানে? বাবারে, আমাদের সব কিছু কেড়ে নিয়েছে ও। কে ছোট আব্বু? আমরা ওকে নিজের ছেলের মতোই মনে করতাম, কিন্তু ও যে আমাদের পিছন দিয়ে চোরের মতো চুরি মেরে দিল, এটাই হয়তো আমাদের কপালে লেখা ছিল। ছোট আম্মু, ছোট আব্বু, চাচা, চাচি, দাদিমা কান্না করছে। সবচেয়ে আমার কষ্ট লাগছে দাদিমার জন্য। দাদিমাকে এই বয়সে এভাবে বাসার বাড়ি থাকতে হবে। সবাইকে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন ম্যাডাম ছোট আম্মুকে বলেন, মা, তোমরা এভাবে বাসার বাহিরে কেন? আমাদের সব জিনিসপত্র ও বাহিরে দেখছি। বাড়িতে পুলিশ অফিসার, উকিল, এসবের মানে কি? যাও তোমার ভালোবাসার মানুষকে গিয়ে সেটা জিজ্ঞেস করো। মানে? আমি তোকে আগে বলেছিলাম একে বিশ্বাস করিস না, দেখলি তো তুই। আজকে ওর জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। আমি বলছি, চুপ থাক তুই। আজকে ছোট আব্বুরা কার জন্য রাস্তায় এসে নেমেছে সেটা আপনি জানেন? বলছে না চুপ। তুই কি বললি? আর কে আছে এর পেছনে? আপনার হবু স্বামী, আপনার বয়ফ্রেন্ড জয়। রাহুলের কলা চেপে ধরে বললাম, জয়কে নিয়ে একদম মিথ্যা কথা বললে আমি তোকে খুন করে ফেলবো। তুই বাড়ির চাকর, বাড়ির চাকরের মতো থাকবে, আমাদের কথার মাঝে কথা বলতে আসবি না একদম। তখনই জয় বাসা থেকে বের হয়ে আসে। জয় সে উর্মিকে উদ্দেশ্য করে বলে, রাহুল সত্যি বলছো এসব? রাহুলের সামনে থেকে জয়ের সামনে গিয়ে বললাম, কি বলছো তুমি এইসব? হ্যাঁ, তুমি যা শুনেছো সেটাই সত্যি। এই বাড়ি গাড়ি সম্পত্তি হাতে নেওয়ার জন্য অনেক কিছু করেছি, আর ফাইনালি আমি প্ল্যানে জয়ী হলাম। জয়, মজা করার সময় এটা না। আরে মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি উর্মি। এই সম্পত্তি হাতে নেওয়ার জন্য আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি, তোমার পেছনে কুত্তার মতো ঘুরে বেড়েছি। আস্তে আস্তে তোমার থেকে সকল ইনফরমেশন কালেক্ট করেছি, তারপর আমি কাজে নেমে পড়ি। আর এখন তোমরা তোমাদের বাড়ির বাইরে। নাও গেট লস্ট মাই হোম অ্যান্ড গেট লস্ট মাই লাইফ। ও হ্যাঁ, তোমাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিই। একটু দাঁড়াও, লিজা, মিট মাই ওয়াইফ লিজা। জয়ের কথাগুলো শুনে উর্মি চোখ যেন আমাবাসার অন্ধকার নেমে আসে। উর্মি জয়ের কলা চেপে ধরে বলে, এই কুত্তার বাচ্চা, তুই আমায় এভাবে ঠকালি কেন? জয় ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় উর্মির গালে বসিয়ে দিয়ে বলে, তোর মতো অহংকারী মেয়েকে কাজে ব্যবহার করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর এই জয়ের রুচি তো এতটা খারাপ হয়ে যায়নি যে তোর মতো একটা মেয়েকে ভালোবাসবে। তুই ছিলি আমার দাবার চালের গুটি, তোকে নিয়ে আমি গেমটা জিতলাম। গেম শেষ, তুইও শেষ। এখন সসম্মানে বাড়ি থেকে বের হয়ে যা, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমি যখন সবাইকে নিয়ে চলে আসছিলাম তখন জয় আমাকে উদ্দেশ্য করে বলে, কি রাহুল, তুই এদের নিয়ে কোথায় যাচ্ছিস? তুই চাইলে থাকতে পারিস আমাদের সাথে। আমরা ওর মতো পশু না যে তোর সাথে খারাপ ব্যবহার করবো। আপনার মতো বেইমানও না যে বিছানায় ঘুমাবো আর সে বিছানায় ভেঙে ফেলবো। জয় সাহেব, চাকর হতে পারি, তবে মালিকের সাথে কোনো সময় বেইমানি করবো না।
তবে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে। জায়গা এটাই থাকবে, বাড়িও এটা থাকবে। তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার কর্তা হবেন। কথাটি বলেই আমি সবাইকে নিয়ে চলে আসি ওই বাসা থেকে। আমি সবাইকে নিয়ে একটা বাগানের পাশে বসি। তখন আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, ছোট আব্বু, চাচা, এসব কি করে হলো? আমরা কিছু বলতে পারছি না। আজকে সকালে হঠাৎ করে নোটিশ আসে বাসা ছেড়ে দেওয়ার জন্য, আর কালকে আমাদের হাত থেকে সব কন্ট্রাক্ট বের হয়ে যায়। কন্ট্রাক্টের জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম, সেটা জমা দেওয়ার তারিখ কালকে চলে গেছে। আমি তো কখনো বিশ্বাসও করতে পারি নাই জয় এমন করবে। ছোট আব্বু আর চাচা, তোমরা পুরনো কথা ভুলে যাও। আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। কিন্তু নতুনভাবে শুরু করতে গেলে তো অনেক টাকার দরকার। সেসব চিন্তা পরে করা যাবে। আগে দাদিমাকে নিয়ে চলো ফুফাদের বাড়িতে। আর ছোট আব্বু আর চাচা, তোমরা সেখানে কয়েকটা দিন থাকতে হবে। আর আমি আবার সিলেটে ফিরে আসবো। কেন? কাজ আছে ছোট আম্মু। তারপর আমি একটা গাড়ি ঠিক করে সবাইকে নিয়ে আবার ফুফাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 3 ঘন্টা পর সবাই ফুফুদের বাসায় পৌঁছে গেলাম। ফুফু সবাইকে দেখে তো অনেক খুশি। তারপর সবাই মিলে ভিতরে ঢুকে বসলেন আর আমি আমার রুমে চলে যাই। এদিকে সুমিও আমার রুমে আসে। সুমি এসে দেখতে পায় আমি আমার জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি। তখন সুমি আমাকে বলে, কি ব্যাপার, তুমি কাপড় গুছাচ্ছ কেন? চলে যাব তাই। মানে? যা শুনেছো সেটাই। আমি আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে নিচে চলে এলাম। আমায় নিচে নামতে দেখে ছোট আব্বু বললেন, কিরে, কোথায় যাচ্ছিস তুই? কাজে। কিসের কাজে আর কোথায় যাচ্ছিস? চট্টগ্রামে যাচ্ছি। দাদুভাই আমাদের ছেড়ে চলে যাবে তুই? দাদিমা, যদি তোমাদের জন্য ভালো কিছু করতে পারি তাহলে হয়তো ফিরে আসবো, না হলে আসা হবে না। কথাগুলো বলে চোখের জল মুছে নিলাম। দাদুভাই কি বলছিস তুই? তোর কথার মানে কিছু বুঝতে পারছি না রে আমি। ছোট আম্মু, তোমরা হয়তো জানো আমি কি বলছি। ভালো থেকে সবাই। আর যদি সৃষ্টিকর্তার কৃপা হয় আর কিছু করতে পারি তাহলে হয়তো আবার দেখা হবে। দিব এক থাপ্পড়। তুই কি থেকে কি শুনেছিস আর সেটা নিয়ে এসব চিন্তা করছিস। আর এগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যাবি। তুই এই নিয়ে চিন্তা করিস না, তুই ভালো হয়ে যাবি একদম। হয়তো বা তার উল্টোটা হতে পারে। ছোট আব্বু, চাচা আর চাচি, তোমাদের অনেক মনে পড়বে। আর আমার খুব তাড়াতাড়ি তোমাদের সব কিছু আশা করি ফিরিয়ে দিতে পারবো। এখন আসি আমি, ভালো থেকে সবাই। আমি কথাটি বলেই একবার সবার দিকে তাকিয়ে হাঁটা দিলাম। কি যেন মনে করে আবার দাঁড়িয়ে পড়ি। আমি পিছন ফিরে সুমির সামনে এসে বললাম, সুমি, ভালো করে লেখাপড়া করিস, তোকে অনেক বড় একজন ডাক্তার হতে হবে। আর ভালো কাউকে বিয়ে করে নিস। আর আমায় নিয়ে উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। তোর সামনে একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ফুপা আর ফুপা তোর থেকে অনেক ভালো কিছু আশা করে। তুই তাদের সেই আশাটুকু এভাবে শেষ করে দিস না। আমার কথা শুনে সুমি এবার কান্না করে দিল। আমি যখন দুপুরে চলে যাই তখনও সুমি অনেক কান্না করছিল। সুমি কান্না মিশ্রিত স্বরে বলে, তুমি হঠাৎ করে এই ধরনের কথা বলছো কেন? আর আমি কি বলছি তুমি ভালো করে সেটা বুঝতে পারছো। আশা করি তুই আমার ইচ্ছেটা পূরণ করবি। আমি এবার উর্মির সামনে গিয়ে বললাম, ম্যাডাম, আজকের ঘটনার জন্য আমি দুঃখিত। আমি জানি আপনার উপর এভাবে হাত তোলা আমার ঠিক হয়নি। আপনি চাইলে সেই থাপ্পড়গুলো আমাকে ফেরত দিয়ে দিতে পারেন, আমি কিছু বলবো না। উর্মি এত সময় সবার কথা শুনছিল আর সবার মুখের দিকে তাকাচ্ছিল। আমার কথা শুনে রাগ হলো কেন জানি। উর্মি আজকে আমার কথাগুলো শুনতে বেশ ভালোই লাগছে। তখন উর্মি বলে, যা, ক্ষমা করে দিলাম। আমি বেরিয়ে পড়ি বাসা থেকে। তারপর আমি একটা বাসে উঠে পড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বাস চলা শুরু করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। পরদিন সকালে বাস পৌঁছে যায় চট্টগ্রামে। আমি বাস থেকে নেমে একটা অফিসের উদ্দেশ্যে একটা সিএনজি নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণে সিএনজি সে থামে একটা অফিসের সামনে। আমি ভাড়া মিটিয়ে অফিসের দিকে হাঁটা দিলাম। তখন দারোয়ান আমার পথ আটকে দাঁড়ালো। দারোয়ান আমাকে বলে, কোথায় যাবেন আপনি? আপনার বসের সাথে দেখা করব। স্যারের সঙ্গে আপনি দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কি? না। তাহলে আজকে আপনি স্যারের সঙ্গে দেখা করতে পারবেন না। আচ্ছা, আপনি কাগজটা আপনার স্যারের কাছে দিলে উনি আমাকে চিনতে পারবেন। আচ্ছা। আমাকে বসে রেখে দারোয়ান আমার দেওয়া কাগজ নিয়ে ভিতরে চলে গেলেন। দারোয়ান তার স্যারের কাছে থেকে অনুমতি নিয়ে তার রুমে প্রবেশ করে তখন দারোয়ান তার স্যারকে উদ্দেশ্য করে বলে, স্যার, একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে, কিন্তু উনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেনি। তাহলে বলে দাও আমি বিজি আছি। কিন্তু স্যার, এই কাগজটা দেখিয়ে বললেন আপনি এই কাগজটা দেখলে উনিকে চিনতে পারবেন। আচ্ছা, দাও দেখি কাগজটা। কাগজটা পরে অফিসের বস দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, কোথায় আছে এখন রাহুল? রাহুল কে? এই চিঠিটা যে দিয়েছে সে এখন কোথায়? স্যার, আমি ওনাকে ওয়েটিং রুমে বসিয়ে আসছি। আচ্ছা, চলো। তারপর দারোয়ান আর বস মিলে ওয়েটিং রুমে এসে দেখতে পাই আমি বসে আছি। তখন বস আমাকে এসে জড়িয়ে ধরে বলে, বন্ধু রাহুল, তুই কেমন আছিস? আমি ভালো আছি রে সুফিয়ান, তুই কেমন আছিস? ভালো আছি। তোর এই অবস্থা কেন? চাকরির অবস্থা কেমন হবে আর? আরে শালা, এই কথা আবার বলিস? তুই কি আর এই কথাগুলো ছাড়া অন্য কথা বলতে পারিস না? যা সত্যি তাই বললাম। চল আমার রুমে, কতদিন পরে তোর সাথে দেখা। আর দারুণ চাচা, তুমি 2টা ঠান্ডা পানি নিয়ে আসো।
আচ্ছা। আমি আর সুফিয়ান তার রুমে গিয়ে বসে কিছুক্ষণ পর অফিসের একটা ছেলে এসে আমাকে আর সুফিয়ানকে ঠান্ডা দিয়ে যায়। সুফিয়ান তখন আমাকে বলে, বল বন্ধু, তোর কি খবর? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি বন্ধু। আজকে ভালো থাকার পিছনে তোর অবদান সবচেয়ে বেশি। তুই যে ওই দিন আমাকে সাহায্য না করতি, তাহলে আমি কখনোই ভালো থাকতে পারতাম না, আর এই পজিশনে আসতে পারতাম না। আরে শালা, তুই আমার বন্ধু, আমি তোকে সাহায্য করব না আর কাকে করব বল? তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। মিতু আর নমি কেমন আছে? ভালো আছে ওরা। চল আমার বাসায়। আর মিতু তো তোকে দেখলে খুব খুশি হবে। জানিস, মিতু আর আমি প্রায় তোর কথা বলি। মিতু হলো ওর স্ত্রীর নাম, আর নমি তার মেয়ের নাম। না রে বন্ধু, তোর কাছে কিছু কাজে আসছি, সেটা হয়ে গেলে আমি চলে যাব। শালা চলে যাবি মানে? পাক্কা কয়েক মাস আমার এখানে থাকবি। দুই বন্ধু মিলে ঘোরাঘুরি করব। চল বাসায় চল, এখন আর কোনো কথাই হবে না। তারপর সুফিয়ান আমাকে জোর করে নিয়ে অফিস থেকে বাড়ি চলে যায়। বাসার সামনে গিয়ে বেল বাজায়। কিছুক্ষণ পর মিতু দরজা খুলে দিল। সুফিয়ানকে দেখে মিতু বলে, কি ব্যাপার, তুমি এসবের বাড়িতে? আমি আর আমার সাথে একজন থাকে, যাকে দেখলে তুই খুশি হবি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে দেখি কে আছে। আমাকে দেখে মিতু বলে, আরে রাহুল, তুই কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো আছি রে, আয় ভেতরে আয়। ভিতরে গিয়ে বসার পর আমি সুফিয়ানকে বললাম, সুফিয়ান, তোর সাথে কথা ছিল, আর আমার সিলেট ফিরতে হবে। ওই হারামি, এখন কয়েক মাস সিলেটে যাওয়া হচ্ছে না, তুই এখন আমাদের সাথে কয়েক মাস থাকবি। তা হয় না রে মিতু, আমার হাতে সময় কম, কিন্তু কাজ অনেক। আর কোনো কথা না বলে খাবার টেবিলে আয়, খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা হবে। আমি আর সুফিয়ান খাবার টেবিলে বসতেই নমি এসে আমাকে মামা মামা ডেকে আমার কোলে উঠে যায়। আমি খাবার খাচ্ছি, সাথে নমিকেও খাইয়ে দিচ্ছি। মিতু আর সুফিয়ান তো অনেক খুশি আমাকে পেয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমি নমিকে কোলে নিয়ে সোফায় বসে সুফিয়ান এসে আমার পাশে বসে। মিতু তার রান্নাঘরে কাজ শেষ করে আমার আর সুফিয়ানের সাথে আড্ডায় অংশ নিল। কিছুক্ষণ পর সুফিয়ান বলল, এখন বল, আগে কি বলতে চেয়েছিলি? আমার তোর সাহায্যের প্রয়োজন বন্ধু, অনেক ভেবেচিন্তে আমি তোর কাছে এসেছি। কি হয়েছে বলবি তো? আর ও তোকে সাহায্য করবে না, ওর ঘাড় করবে। আরে আমি মানা করছি নাকি? তুমি এর মাঝে আমার ঘাত ধরে টানাটানি শুরু করলে। আচ্ছা বল, তুই কীরকম সাহায্য চাস? শোন তাহলে। তারপর তাকে সবকিছু খুলে বললাম। ভালো হয়েছে, উর্মির সাথে এমনটাই হওয়ার কথা ছিল। উর্মি তোর সাথে যা করেছে, জ্বর করা কাজগুলো তো কিছুই না, কিন্তু কষ্ট হচ্ছে উর্মির পরিবারের সবার জন্য। ওনারা এইভাবে এই বয়সে বাড়ি ছাড়া হবে, এর চেয়ে আর খারাপ কি হতে পারে? তো বন্ধু, এখন আমায় কী করতে হবে তুই বল। এই জয়ের কাছ থেকে আমি 1 মিনিটে সব কিছু কেড়ে নেব, তুই শুধু একবার বল। আমায় কিছু টাকা দিবি তুই? ছোট আব্বুকে নতুন একটা ব্যবসা শুরু করে দিতাম আর কি। এই ছোট ব্যবসা দিয়ে যদি তারা আগের পর্যায়ে যেতে পারে তাহলে তো ভালোই হয়। চিন্তা করিস না, আমি তোর সব টাকা 2 বছরের মধ্যে পরিশোধ করে দেব। তোর কি মাথা খারাপ হলো রাহুল? তুই কি বলছিস এসব? আরে আজকে যা কিছু আমাদের, তা তো তোরও অধিকার রয়েছে। আমি সব চাই না রে, আমি চাই শুধু ছোট আব্বুর যেন তাদের আগের অবস্থানে ফিরে যায়। তার জন্য একটা রাস্তা আছে আমার কাছে। কি? আর 10 দিন পর আমার অফিসে নতুন একটা শাখা খুলেছি সিলেটে। সেই শাখার দায়িত্ব তুই নে। নতুন ব্যবসা শুরু করে সুবিধা করতে পারছি না, তাই তুই আমার এই ব্যবসাটা দেখাশোনা কর। আমি তো কয়েক মাস পরে দুবাই শিফট হয়ে যাব। দুবাই চলে গেলে আমার বিজনেসগুলো দেখার মতো কেউ থাকবে না। তুই যদি আমার বিজনেসগুলোর দায়িত্ব নিতি, তাহলে আমি খুব শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমার তো... আর কোনো কথা না, আমরা কয়েক মাস পরে দুবাই চলে যাব, তাই আমরা এখন কয়েকদিন জমিয়ে বেশ আড্ডা দিব। আমার কথাটা তো শুনবি তোরা। আর কোনো কথা হবে না, যা রুমে গিয়ে রেস্ট নে। রাতে বেরোবো সবাই মিলে, পুরোনো দিনে সে আড্ডাগুলো আবার জমিয়ে তুলতে হবে। এদিকে আমি বাসা থেকে চলে আসার পর সবাই মন খারাপ করে বসে আছে। উর্মি একদিক দিয়ে ভালো লাগছে, আর অন্যদিক দিয়ে জয়ের প্রতি রাগ হচ্ছে। উর্মি যদি জয়কে সামনে পেত তাহলে তাকে খুন করে ফেলতো। উর্মি সবার দিকে তাকিয়ে উর্মি তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, তোমরা সামান্য একটা চাকরের জন্য মন খারাপ করে বসে আছো কেন? উর্মি, তোমাকে আমি কতদিন বলেছি যে রাহুলকে চাকর বলে সম্বোধন করবে না। চাকরকে চাকর বলবো না তো কি বলবো? মারে, এমন করে কেন বলছিস? সেটা তো আমাদের পরিবারের একজন সদস্য। দেখছিস না সেটা কেমন আমাদের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ছে। নিজের ছেলে মেয়ে থাকলে এমনভাবে কাজ করতো কি না সেটা নিয়ে সন্দেহ আছে। আরে চাচ্ছ, তুমি দেখছো না চাকরের বাচ্চা আমাদের সবাইকে বিপদে ফেলে কি করে পালিয়ে গেছে? আমরা যে ওকে এত বছর খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, তার কোনো প্রতিদান সে কোথায় দিল? সে সবার আগে নিজের কথা চিন্তা করে আমাদের সবাইকে এখানে রেখে এভাবে পালিয়ে গেছে। উর্মি, সেটা তোর ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা না, ভুল ধারণা হচ্ছে তোমাদের। তোমরা ওই অনাথার বাচ্চাটাকে আমাদের বাড়িতে এনে এত বছর খাইয়ে বড় করলে, আর আমাদের জন্য কি করলো? আবু, তুই কি বলছিস? নিজের লিমিটের ভেতর থেকে কথা বল।
রাহুলকে নিয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তুই একটা চাকরের জন্য আমার সাথে উঁচু গলায় কথা বলছিস? চাকরের জন্য না, তোমার ব্যবহারের জন্য বলছি। ওই চাকরকে নিয়ে কথা বলছি বলেই তোর এত গায়ে লাগছে কেন? তুই আবার ওই ছোট লোককে ভালোবাসিস না তো আবার? হ্যাঁ ভালোবাসি, ওই ছোট লোক, ওই চাকরটাকে আমি ভালোবাসি। তোর কোনো সমস্যা? সমস্যা হবে না? তুই একটা চাকরকে ভালোবাসিস? আমি একটা চাকরকে ভালোবাসি বলে তোমার এত সমস্যা? তাহলে তুমি যে একটা বাটপারকে ভালোবাসতে, তাহলে মামা আর মামির সমস্যা হয়নি? সুমিত, তুই কিন্তু বেশি কথা বলছিস। তুমি কি করবে? সত্যি কথা বলে সবার গায়ে লাগে। সুমিত, তোকে তো। উর্মি যখন সুমিকে মারার জন্য হাত উঠায়, তখন ছোট আম্মু উর্মির হাত ধরে ফেলেন। তারপর ছোট আম্মু উর্মির গালে কষে থাপ্পড় মারেন। তখন উর্মি বলে, মা, তুমি আমায় মারলে? ওই চা। হ্যাঁ, আমি তোকে মারলাম। এই থাপ্পড়টা তোকে অনেক আগে মারা উচিত ছিল, তাহলে তুই এমন খারাপ বেয়াদব হয়ে উঠতি না। আমার তো মনে হয় জয় তোকে যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যিই বলেছে। ভাবি, কি বলছো কি তুমি? না ভাই, ও অনেক খারাপ হয়ে গেছে। আমার মেয়ে বলে ওরে পরিচিত দিতে মনে হয় না। মা চুপ, একদম চুপ। কার জন্য আজকে তুই দাঁড়িয়ে কথা বলছিস জানিস তুই? না জানিস না, তুই জানবি কি করে? সারা দিন তো বাবা আর মায়ের টাকা পয়সা নষ্ট করায় ব্যস্ত থাকিস। কি বলছো কি? চুপ করো তুমি। আজকে তুমি আমায় থামিও না। ও যে এতদিন ছেলেটার সাথে বাজে আচরণ করছে, তারপর ছেলেটা কোনো দিন কিছু বলেছে ওকে নিয়ে? আজকে আমার চেয়ে ওই চাকর তোমাদের কাছে বড় হয়ে গেল বাবা মা? হ্যাঁ, বড় হয়ে গেল, কারণ ওই ছেলের জন্য তুই এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। ওই চাকরটা যদি না থাকতো তাহলে তুই 6 বছর আগে পৃথিবীতে বেঁচে থাকতি না। মানে? তুই যে রাহুলকে চাকর বলে শত অপমান করার পর রাহুল কেন তোকে কিছু বলে না জানিস? কেন? মনে পড়ে 6 বছর আগের কথা? ছোট মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করেন। 6 বছর আগে? 6 বছর আগে তুই কলেজ থেকে একদিন ফেরার পথে তুই অ্যাক্সিডেন্ট করিস। অ্যাক্সিডেন্টের সময় 2টা কিডনিতে চাপ পড়ে, আর যার জন্য তোর কিডনিটা ড্যামেজ হয়ে যায়। তোর গ্রুপের কিডনি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমরা তো আশা ছেড়ে দিয়ে বসেছিলাম। আমাদের কান্নাকাটি দেখে রাহুল একা একা ডক্টরের সাথে গিয়ে কথা বলে। ডক্টর রাহুলকে দেখে মানা করে দেয়, কিন্তু রাহুল ডক্টরের পায়ে ধরে বলে, ডাক্তার, আমার রক্ত আর উর্মির রক্ত গ্রুপ কিন্তু একই, প্লিজ আমার কিডনিগুলো নিয়ে নিন, তাহলে উর্মি বেঁচে যাবে। না, আমি পারবো না। তোমার এত কম বয়সে কিডনি ডোনেট করা বেআইনি। তাহলে আপনি একটা মায়ের কোল থেকে তার মেয়েকে এভাবে হারিয়ে যেতে দিবেন? আর তোমার মা বাবা? আমার মতো অনাথের মা বাবা তো উর্মির মা বাবা। মানে? ডাক্তার, আমি অনাথ। উর্মির বাবা আর মা আমাকে তাদের বাসায় থাকার জন্য জায়গা দিয়েছেন, আমায় নিজের ছেলের মতো স্নেহ দিয়ে বড় করেছেন। আমায় কখনো বাবা মার অভাব বুঝতে দেননি। এখন আপনি বলেন, আমার কি ওদের মেয়ের জীবন বাঁচানো উচিত না? আমার কোনো কিছু প্রয়োজন হলে সেটা আমি বলার আগে আমার জন্য নিয়ে আসেন। জানেন ডাক্তার, ছোট আব্বু আর ছোট আম্মুর বিয়ের কয়েক বছর পর উর্মির জন্ম হয়। উর্মির জন্মের পর চৌধুরী বাড়ির সবাই যে কি খুশি হয় সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার তখন তাদের বাসায় আসার 2 বছর হয়। তখন আমি জানতে পারি উর্মির মা মানে ছোট আম্মু আর কোনো সন্তান নেননি। সন্তান নিলে হয়তো আমার জন্য তাদের স্নেহ ভালোবাসা কমে যাবে। চৌধুরী বাড়ির সবাই ছিল একমত, কারণ উর্মি আর আমি ছিলাম চৌধুরী বাড়ির প্রাণ। এখন আপনিই বলেন, উর্মি কিছু হলে ওই বাড়ির কেউ সেটা মেনে নিতে পারবে না। আমি মারা গেলে হয়তো কয়েকদিন সবাই কান্না করবে, কিন্তু উর্মির কিছু হয়ে গেলে ওই বাড়ির সবাই চিরদিন কান্না করবে। ওই বাড়ি কি অল্প বয়সে তাদের বাড়ির মেয়ের হারানো যন্ত্রণা সহ্য করতে পারবে না। জানেন ডাক্তার, আমি ছোটবেলায় আমার মা বাবার আদর পাইনি, কখনো পেয়েছি আমি সেই বাবা আর মাকে। কিভাবে নিজের সামনে কষ্ট পেতে দেখতে পারি আপনি বলুন? আপনি যদি আমার কিডনি না নেন, তাহলে আমি এখন আপনার চেম্বার থেকে বের হয়ে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি এবারে সবাই কিভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। আমার আত্মহত্যার একমাত্র কারণ হবেন আপনি। দেখো বাবা, তুমি আমার কথা বুঝতে পারছো না। এটা কখনো সম্ভব না। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? আপনি কি চাইছেন আমার ছোট আম্মু আর ছোট আব্বু এভাবে কষ্ট পাক? আমি সেটা সন্তানে কিভাবে মেনে নেব? কিন্তু আমি আপনার পায়ে পড়ি ডাক্তার, আপনি উর্মিকে বাঁচিয়ে দিন, তা না হলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা, আমি দেখছি। তারপর ডাক্তার নার্সকে ডেকে আমার রক্তের গ্রুপ পরীক্ষা করে
এক ব্যাগ রক্ত নিতে বলেন। 2 ঘন্টা পরে আমার অপারেশন শুরু হয়। আমাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরও আমার পেট যখন কাটা হয়, আমার শরীর তখন কেমন যেন খিদে আসছিল। যখনই কিডনি বের করা হচ্ছিল তখন আমার মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে। আমার কিডনি বের করার জন্য অপারেশন হচ্ছে, আর আমার শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে আসছিল। তারপর হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই। 3 ঘন্টার অপারেশন শেষে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়, আর উর্মির মা বাবা আর চাচার সামনে গিয়ে বলেন, চৌধুরী সাহেব, আপনার মেয়ের অপারেশন হয়ে গেছে, সে এখন বিপদমুক্ত। জ্ঞান ফেরার আগ পর্যন্ত তাদের আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তারের কথা শুনে 3 জনই দাঁড়িয়ে যায়। সবার মুখের হাসি ফুটে ওঠে। তখন উর্মির বাবা ডাক্তারকে বলেন, ডাক্তার, আপনারা বললেন কিডনি পাওয়া যায়নি, তাহলে? কিডনি পাওয়া যায়নি, তবে একটা ছেলে তার কিডনি স্বেচ্ছায় দিয়েছে। তার 2টা কিডনি আমরা আপনার মেয়েকে আর আপনার মেয়ের কিডনিগুলো ওই ছেলেকে লাগিয়ে দিয়েছি। কিন্তু এতে ডক্টর ছেলেটা মারা যাবে, তবে ছেলেটা যদি মেডিসিন নিয়মিত খায় তাহলে হয়তো কয়েকটা বছর বেশি বাঁচতে পারবে, আর ভাগ্য ভালো হলে 10 থেকে 15 বছর। আপনার মেয়ের 2টা কিডনির মাঝে ডান পাশের কিডনি 40% ভালো ছিল। ডাক্তার, সে ছেলেটা কোথায়? আমরা ছেলেটার সাথে দেখা করতে চাই, যে ছেলেটা নিজের জীবনকে বাজি রেখে আমাদের মেয়েটাকে এভাবে বাঁচিয়ে দিল। আসুন আমার সাথে। তারপর ডাক্তার 3 জনকে নিয়ে আইসিইউতে নিয়ে গেলেন। রুমের ভিতর ঢুকে বেডের দিকে তাকিয়ে 3 জনই শর্ট খেয়ে যান। আমাকে আর উর্মিকে পাশাপাশি বেডে শুয়ে থাকতে দেখে তখন চাচা ডাক্তারকে বলেন, ডাক্তার, রাহুলের কি হয়েছে? এভাবে শুয়ে আছে যে? এই ছেলেই তো আপনার মেয়েকে কিডনি ডোনেট করেছে। ডক্টর রাহুলের কথা শুনে আপনি ওর থেকে কিডনি নিয়ে নিলেন? আমি অনেক মানা করি, কিন্তু ছেলেটার কথা শুনে আমার বাধ্য হয়ে নিতে হয়েছে। তাই বলে ডাক্তার? চৌধুরী সাহেব, ওই ছেলের কথাগুলো শুনে কিছু বলার ভাষা পাইনি। ছেলেটা আপনাদের সুখের জন্য নিজের জীবনটা হাসি মুখে বিলিয়ে দিয়েছে। জানেন ছেলেটা আপনাদের নিয়ে কি কি বলেছে? কি বলেছে? রাহুলের বলা কথাগুলো বললাম সবাইকে। ডাক্তারের কথা বলছেন, তার চোখেও পানি স্পষ্ট। সব শুনে ছোট আব্বু, ছোট আম্মু আর চাচার চোখে জল চলে আসে। ছোট আব্বু, ছোট আম্মু সব শুনে সেখানেই বসে পড়েন আর মাথায় হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলেন। ছোট আব্বুর চাচা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। আমি যে তাদের খুশির জন্য এভাবে নিজের জীবনটা বিলিয়ে দেবো সেটা তারা কখনো হয়তো ভাবতে পারেননি। 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। ডাক্তার আমাকে পরীক্ষা করে কেবিনে শিফট করেন। আমাকে কেবিনে নিয়ে যাওয়া হলে আমি আমার ছোট আম্মুকে বলি, ছোট আম্মু, তুমি কান্না করছো কেন? তুমি চিন্তা করো না, উর্মি ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি তো। তুই কেন এমনটা করলি রাহুল? আমি কি করলাম আবার? তুই তোর কিডনিগুলো দিতে কে বলেছে? তখন রুমে প্রবেশ করে ছোট আব্বু আর চাচা। আমি ছোট আব্বুর চাচাকে দেখে বললাম, ছোট আব্বু, চাচা, তোমরা ছোট আম্মুকে বোঝাও তো, কিভাবে কান্না করছে দেখো। তুই এই কাজ করতে গেলি কেন রাহুল? কি করবো চাচা, নিজের বাবা মা তো কখনো দেখিনি, কিন্তু এই বাবা মা আমায় এত স্নেহ ভালোবাসা দিয়েছে আমি কখনো বলতে পারবো না। এখন তুমি বলো, এই বাবা মাকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখতে পারি কি করে বলো? আমি না হলাম তাদের ছেলে, কিন্তু তাদের মা বাবা বলে ডেকেছি তো। ছেলে আমি তাদের কষ্ট পেতে দেবো না কখনো। ছোট মামার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছেন। আমি আমার ছোট আমাকে শান্ত করার চেষ্টা করছি। এদিকে ছোট আব্বু আর চাচা চোখের জল মুছে ব্যস্ত। কিছুক্ষণ পর উর্মির জ্ঞান ফেরায়, খবর এসে নার্স দিয়ে যায়। তখন আমি সবাইকে উর্মির কাছে যাওয়ার জন্য বলি। তখন সবাই উর্মির কাছে যায়। উর্মির জ্ঞান ফেরার পর সবার সাথে কথা বলে। উর্মি আর আমি 10 দিন হাসপাতালে ছিলাম। 10 দিন পরে সকালে আমাকে নিয়ে বাসায় যাওয়া হয়, আর বিকেলে উর্মিকে বাসায় নিয়ে যাওয়া হয়। উর্মি আমাকে হাসপাতালে দেখে কিছুটা অবাক হয়। তখন তার মাকে জিজ্ঞেস করে। তখন তার মা বলেন, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। উর্মি তার মায়ের কথাটা শুনে যেন মনে হলো তার মা মিথ্যা বলছে। তারপর উর্মি আর কোনো কথা বলেনি। এভাবে কেটে যায় 2 মাস। আমি আর উর্মি এখন পুরোপুরি সুস্থ হয়ে যাই। আমার কিডনি ডোনেট করার কথা দাদিমা আর ফুপা শুনেই ছোট আম্মু আর ছোট আব্বুর থেকে একদিন আমি, উর্মি আর আমার চাচিকে ছাড়া সবাইকে ডেকে বলি, সবার উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে। কি কথা? আমি যে উর্মিকে আমার কিডনি ডোনেট করেছি সেটা যেন উর্মি কখনো জানতে না পারে। এত বড় একটা কথা আমরা উর্মি থেকে কেন লুকাবো? আমি বলছি তাই ছোট আম্মু। দাদুভাই, কি বলছিস তুই উর্মির এত বড় একটা উপকার করলি, সেটা উর্মি জানবে না? দাদিমা, উর্মি না জানাই ভালো নয় কি? কিছু কথা না হয় অজানাই থাকুক না। আর তারপরও যদি তোমরা চাও উর্মিকে বলতে, তাহলে আমি সেদিনই এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। দাদুভাই। হ্যাঁ দাদিমা, আমি তোমাদের কাছে হাত জোর করছি, প্লিজ। আচ্ছা, এই কথা কেউ জানবে না, তুই তবু এই বাড়ি ছেড়ে যাস না। আমাকে প্রতিদিন নিয়ম করে মেডিসিন খেতে হতো। আমি একদিন মিস করলে সেদিন দাদিমা আর ছোট আব্বু আমাকে অনেক বকাঝকা করতো আর আমার কানে হাত দিয়ে বসে থাকতো। এভাবেই কেটে যায় 6 বছর। এবার বর্তমান।
সেই দিন শপিং মলে রাহুল তোকে বাঁচানোর জন্য ওই বখাটে ছেলেদের সাথে মারামারি করে। মারামারির এক পর্যায়ে ছেলেগুলো রাহুলের পেটে ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। ছুরির সামনের অংশে রাহুলের কিডনিতে গিয়ে সোজা আঘাত করে। রাহুল প্রথমে ব্যথা অনুভব না করলেও ও পরে ব্যথা অনুভব করে, যার জন্য সেই দিন অজ্ঞান হয়ে যায়। রাহুলকে নিয়ে হাসপাতালে যাওয়া হলো। ডক্টর অপারেশন করবার পর আমাদের সেদিন কি বলেছিল তুই জানিস? ছোট আম্মুর মুখে এমন কথা শুনে উপস্থিত সবার চোখে জল। উর্মি চোখ দিয়ে জল পড়ছে অনবরত। উর্মি চোখের জল মুছে তার মাকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, মা, সেদিন তো তোমরা কিছু বলনি, কিন্তু আজকে বলো ডাক্তার সেদিন কি বলেছিল? সেদিন ডক্টর বলেছিল, দেখুন ছুরির আঘাতটা বেশ গভীর। আমি আপনাদের আগে বলেছিলাম রাহুলের যদি কোনো আঘাত লাগে পেটের ডান পাশে, তাহলে কিন্তু সেটা রাহুলের জীবন ঝুঁকিতে চলে যাবে। মেডিসিনের কারণে কিডনির অবস্থা আগের মতোই ছিল, কিন্তু ছুরির আঘাতে রাহুলের কিডনি 40 থেকে 20% কমে আসছে। এখন যে কোনো সময় রাহুলের কোনো কিছু হয়ে যেতে পারে। হয়তো রাহুল। ডক্টর, আজ ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন। যত টাকা লাগবে আমি আপনাকে দেব, তবুও আমার ছেলেটাকে আমার কাছে সুস্থ করে দিন। দেখুন, এখানে টাকার কথা উঠছে না। রাহুলের গ্রুপের কিডনি কি এতদিন তো পাওয়া যায়নি ডাক্তার? দেখুন চৌধুরী সাহেব, রাহুলের কিডনির গ্রুপটা খুব রেয়ার একটা গ্রুপ। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেটা পাচ্ছি সেটা রাহুলের কিডনি থেকে। সেই কিডনির অবস্থা অনেক খারাপ। এখন রাহুলকে আপনাদের নজরে রাখা উচিত যত সম্ভব। রাহুলকে সব ধরনের সমস্যা থেকে রাহুলকে দূরে রাখতে হবে, তা না হলে রাহুলকে হয়তো আমরা চিরকালের মতো হারিয়ে ফেলবো। আমরা সেই দিন নিরুপায় হয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে আসি। কয়েকদিন পর রাহুল জানতে পারে তোর জীবনে ঝুঁকি আছে। তখন সেটা তোর বাবাকে জানায়। তোর বাবা তোর কথা আর রাহুলের কথা চিন্তা করে তোদের ফুপির বাসায় পাঠিয়ে দেয়। তুই একটু আগে বললি না রাহুল আমাদের জন্য কি করেছে? রাহুল আমাদের জন্য, তোর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। রাহুল জানতো সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। সেটা জানার পরে নিজের অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের জন্য কিছু করবার জন্য। রাহুল এই বয়সে আমাদের জন্য অনেক কিছু করেছে, যা নিজের সন্তান কখনো করবে না। জানিস, তোর এত অপমান আঘাত সহ্য করেও রাহুল কেন কিছু বলতে পারে না? কেন কিছু বলতো না? কারণ রাহুল ছোট থেকে তোকে পছন্দ করতো। সেটা আমরা সবাই জানতাম। রাহুল সেটা আমাদের তোকে বলতে নিষেধ করে। আমরা রাহুলের কথা শুনে অনেক খুশি ছিলাম। আমরা যখন জানতে পারি তখন তুই বিদেশে চলে গেলি, আর তুই যখন দেশে ফিরে এসে বললি তুই জয়কে ভালোবাসিস। সেই দিন রাহুলের চোখের জল দেখেছিলাম। আমি তখন রাহুলকে বললাম তার মনের কথা তোকে বলার জন্য। তখন রাহুল বলল, না ছোট আম্মু, উর্মি যখন অন্য কাউকে ভালোবাসে তাকে নিশ্চয়ই সুখে থাকুক। আমি না হয় তাকে দূর থেকে ভালোবেসে যাব। সব ভালোবাসা পূর্ণতা পায় না ছোট আম্মু। কথাগুলো বলে ছোট আম্মু দীর্ঘ একটা নিঃশ্বাস নিলেন। সবার চোখে জলে স্পষ্ট। উর্মি চিৎকার করে কান্না করছে আর ওর মাকে বলছে, মা, এতদিন কেন বললে না তুমি? রাহুল আমার সামনে যখন ছিল তখন কেন বললে না? আমি রাহুলের সাথে এমন কোনো আচরণ কখনো করতাম না। রাহুল বাড়ি ছেড়ে চলে যাবে আমাদের ভয় দেখিয়েছিল। এই রকম পরিস্থিতিতে তৈরি হবে তা কখনো কি জানতাম আমরা? তোকে কিছুই বলতাম না, কিন্তু তোর আজকের ব্যবহারের জন্য বলতে বাধ্য হলাম। জানি না ছেলেটা কোথায় আছে, কি করছে। না, আমি আমার স্বামীর কিছু হতে দিব না। আমি বেঁচে থাকতে আমি আমার স্বামীকে এভাবে হারিয়ে যেতে দিব না। আমি রাহুলকে আবার খুঁজে আমার কাছে নিয়ে আসবো। আমার করা সব কাজের জন্য ক্ষমা চাইবো। ও যদি ক্ষমা না করে তারপর আমি ওর পায়ের কাছে পড়ে থাকবো। উর্মির কথা শুনে সবার চোখ বড় বড় করে উর্মির দিকে তাকায়। তখন দাদিমা উর্মিকে বলেন, দিদিভাই তোর স্বামী মানে? দাদিমা, রাহুল আমার স্বামী। রাহুল তো স্বামী হলো কিভাবে? আপু, কি বলছিস তুই? তুই তো রাহুলকে সহ্য করতে পারিস না, তাহলে রাহুল তোর স্বামী হলো কি করে? এখন সব শুনে মিথ্যা কথা শুরু করে দিয়েছিস। কয়েকদিন আগে আমার আর রাহুলের বিয়ে হয়েছে পাশের এলাকার একটা মসজিদে। কি বলছিস? একটু ক্লিয়ার করে বল উর্মি। বাবা, কয়েকদিন আগে আমরা একটা কাছে যাই, সেখান থেকে আসতে রাত হয়ে যায়। রাস্তায় কয়েকটা বখাটে আমাদের রাস্তা আটকে দাঁড়ায়। রাহুল তখন ছেলেগুলোকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে বখাটাটির সাথে তার বন্ধুরা এসে যোগ দেয়। আমরা তখন ভয়ে দৌড়াতে থাকি।
উর্মি কথাগুলো বলে আবার কান্না শুরু করে। সবাই তো উর্মির কথাগুলো শুনে খুশি হয়ে যান। তখন সুমি বলে, না, এটা হতে পারে না। আমি রাহুলকে ভালোবাসি, রাহুল শুধু আমার। রাহুল আমার বিয়ে করার স্বামী। আমি রাহুলকে কোরআনকে সাক্ষী রেখে কবুল বলেছি। রাহুল শুধু আমার। সুমি, কি হয়েছে কি? মা, আমি রাহুলকে। চুপ করবি সুমি। উর্মি সেখান থেকে গিয়ে আমার নাম্বারে কল দিল, কিন্তু আমার ফোন বন্ধ। উর্মি বারবার ফোন দিচ্ছে, কিন্তু আমার ফোন বারবারই বন্ধ বলছে। উর্মি এবার ভয় হতে লাগলো, ভয় যেন উর্মিকে গ্রাস করে নিচ্ছে। উর্মি একটু আশা নিয়ে আবার কল দিল, কিন্তু ফোন বন্ধ। উর্মি ফোনটা হাত থেকে ছুঁড়ে মেরে মেঝোতে। উর্মির মাথায় হাত দিয়ে বসে পড়ে। উর্মির মনে হতে থাকে সে কতবার আমাকে অপমান করেছে, আঘাত করেছে। উর্মি নিজের কাজের জন্য অনুশোচনা করছে। উর্মি তাড়াতাড়ি করে বসা থেকে দাঁড়িয়ে নিচে নেমে এসে তার মাকে আর বাবাকে বলে, মা, বাবা, রাহুলের ফোন বন্ধ আসছে। আমি কল দিয়ে যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ আসছে। বাবা, মা, তোমরা রাহুলকে আমার কাছে নিয়ে আসো। আমি আমার সকল কাজের জন্য আমি ক্ষমা চেয়ে নেব। আমি আর কখনো এমন আচরণ করব না ওর সাথে। উর্মি কান্না করতে করতে বসে পড়ে। দাদিমা উর্মিকে ধরে রেখে বলেন, দিদিভাই চিন্তা করিস না, রাহুল দাদুভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বড় খোকা, ছোট খোকা আর জামাই বাবা, তোমরা রাহুলকে তাড়াতাড়ি করে খুঁজে বের করে নিয়ে আসো। দাদুভাই তো চিন্তা করিস না, আমি ওদের বলেছি, ওরা রাহুলকে খুঁজে নিয়ে আসবে। ছোট আব্বু, চাচা আর ফুপা আমার খোঁজে বেরিয়ে পড়েন। শত চেষ্টা করে আমার কোনো খোঁজ না পেয়ে তারা অসহায়ের মতো ফিরে আসেন। উর্মিও পাগলামি শুরু করে। এদিকে আমি, সুফিয়ান, মিতু আর নমির সাথে বেশ আনন্দের দিন কাটাচ্ছি। শত আনন্দের মাঝেও আমি সবার কথা মনে পড়ে উর্মির কথাগুলো। আমি চট্টগ্রামে এসে আমার ফোন থেকে পুরাতন সিম খুলে নতুন সিম অ্যাক্টিভ করে নিই। আমি ঠিক করিনি যে যতদিন পর্যন্ত জয়ের কাছ থেকে চৌধুরী বাড়ির সকল সম্পত্তি ফিরিয়ে না আনছি, ততদিন আমি কারোর সাথে যোগাযোগ করব না। এভাবে কেটে যায় 1 মাস। সুফিয়ান, মিতু আর নমি চলে যায় দুবাই। আমি সিলেটের অফিসে দায়িত্ব নিই। এদিকে উর্মি আমার কোনো খোঁজ না পেয়ে হাল ছাড়েনি। উর্মি সহ বাকি সবাই আমার খোঁজে এখনই করে যাচ্ছে। এভাবে কেটে যায় 5 বছর। আজকে আমি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মাঝে একজন। আমার কাছে এখন টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, তাতে জয়ের মতো কয়েকশো জয়কে কেনা যাবে। আমি এখন আমার খেলা শুরু করে দিলাম। আমি আমার পিএকে বললাম, রাজীব, কালকে থেকে জয়ের কোম্পানির সকল অর্ডার আমরা যাতে পেতে পারি সেই সকল ব্যবস্থা করো। স্যার, আমি দেখছি। দেখছি বললে হবে না রাজীব, 2 মাসের ভিতরে আমি জয়কে রাস্তায় দেখতে চাই। জয়কে যারা অর্ডার দেয় তাদের একটা লিস্ট করে আমার কাছে দুপুরের আগে দাও। আমি সবার সাথে কথা বলে আমাদের তৈরি করা প্রজেক্টের স্যাম্পল তাদের দিয়ে আসবো। স্যার, আমি নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই। রাজীব রুম থেকে বেরিয়ে গিয়ে লিস্ট তৈরি করতে থাকে। তখন আমি আমার উকিলকে দিয়ে বলে একটা ডিভোর্স পেপার রেডি করার জন্য উকিলের সাথে কথা বলে আমি ফোন কেটে দিয়ে সুফিয়ানকে কল দিলাম। সুফিয়ান ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বন্ধু, বল। সকল হিসাব দেখে নিয়েছিস তো তুই? রাহুল, তোকে না বলছি এই কোম্পানি তোর নামে লিখে দিয়ে আসছি, তাহলে কেন আবার সব কিছু হিসাব নিচ্ছিস? বন্ধু, কোনো কিছু আমার না, এইগুলো সব তোর কাছে থাকবে। তোকে যদি হাতে কাছে পেতাম কি করতি? হত্যা করে দিতাম। ও আচ্ছা, মিতু আর নমি কেমন আছে? মিতু নমিকে খাইয়ে দিচ্ছে। বন্ধু, কালকে থেকে জয়ের পতন শুরু হবে। তাহলে তো ভালোই। তোরা কবে আসিস বাংলাদেশে? দেখি, শিওর বলতে পারছি না। তোদের দেখার খুব ইচ্ছে করছে, যদি পারিস তাহলে আসিস। আচ্ছা, রাখছি তাহলে। আমি ফোনটা রেখে ক্যান্টিনে চলে যাই। আমি ক্যান্টিনে খাওয়া দাওয়া করে আবার কাজ করতে থাকি। আমি কাজ করছিলাম তখন রাজীব রুমে এসে বলে, স্যার, এই যে লিস্টগুলো দেখে বুঝতে পারলাম বেশিরভাগ অর্ডার দুবাই থেকে এসেছে, আর কয়েকটা অর্ডার ইন্ডিয়া থেকে। দুবাই একটা কোম্পানির অর্ডার দেখে আমার চোখ আটকে গেল। আমি ফোন নিয়ে সুফিয়ানকে কল দিলাম। সুফিয়ান ফোন রিসিভ করতেই আমি সুফিয়ানকে বললাম, তুই কি এখন ফিরে আসিস? তোর সাথে কথা বলার জন্য সবসময় ফ্রি আছি, কি বলবি বল। দুবাইয়ের একটা কোম্পানি জয়ের কোম্পানিকে 10,500 কোটি টাকার অর্ডার দিয়েছে। কি বলছিস তুই? এটা দেখে আমি তো অবাক হয়ে গেছি। কোম্পানির নাম কি? আরজি কোম্পানি। কি? হ্যাঁ। আজ রাতে আরজি কোম্পানির মালিকের সাথে আমার মিটিং আছে। তাহলে তো ভালোই। শোন, তোকে একটা কাজ করতে হবে আমার। আমি বুঝে গেছি কি করতে হবে, চিন্তা করিস না। আজকে আরজি কোম্পানি জয়ের সাথে চুক্তি বাতিল করে তোর সাথে চুক্তিতে যাবো। ধন্যবাদ বন্ধু। আরো কোনো কোম্পানি আছে কি? বাকিটা আমি সামলে নেব বন্ধু, তুই শুধু এই কাজটা করে দে। চিন্তা করিস না, কালকে সকালে একটা মেল তোর কাছে যাবে। আচ্ছা। আমি ফোন কেটে অফিসের কাজ শেষ করে চলে যাই ডাক্তারের সাথে দেখা করতে। ডাক্তার চেম্বারে গিয়ে বললাম, ডাক্তার কেমন আছেন? আরে রাহুল যে, ভালো আছি, তুমি কেমন আছো? আছি এরকম। কোনো সমস্যা হয়েছে? কয়েকটা পেন কিলার দরকার ছিল। কেন, কি হয়েছে? ব্যথা একটু বেড়ে গেছে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আচ্ছা। রাহুল, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ ডাক্তার, বলুন। উর্মি এই হাসপাতালে আসে আর তোমার খোঁজ করে, কালকেও এসেছিল। আর কত লুকোচুরি খেলবে, এবার তো তাদের সামনে দাঁড়াতে পারো গিয়ে। সবাই তোমার আশা ছেড়ে দিলেও উর্মি তোমায় খুঁজতে যাচ্ছে। মেয়েটার চেহারা কেমন যেন রুক্ষ হয়ে গেছে, উর্মির দিকে তাকালে কেমন জানি মায়া হয়।
যাবো ডাক্তার, আর 2 মাস পরে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো। যত তাড়াতাড়ি পারো তাদের সাথে দেখা করো। আমি প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের রুম থেকে বেরিয়ে এলাম। আমি একটা দোকান থেকে মেডিসিন নিয়ে গাড়িতে উঠতে যাব, তখনই আমি কারোর সাথে ধাক্কা লেগে আমি তাকে দেখতে পাই একটা মেয়ে। আমি ভালো করে তাকে দেখলাম এটা সুমি। আমি সরি বলে সেখান থেকে চলে আসছিলাম, তখন লোকটাকে আমি সরি বলতে যাব তখনই তাকিয়ে দেখলাম কেমন যেন পরিচিত মনে হচ্ছিল। আমি একটু ভালো করে লোকটার পা থেকে মাথা পর্যন্ত খেয়াল করলাম। লোকটাকে দেখে রাহুলের মতো মনে হচ্ছে। আমি তখন বললাম, রাহুল, এই রাহুল। আমি সুমির কথার কোনো উত্তর না দিয়ে আমি আমার গাড়ি কাছে চলে এলাম, আর মেয়েটা পিছন থেকে আমাকে ডাকছে আর আমার পিছু পিছু আসছে। রাহুল দাঁড়াও। রাহুল একবার দাঁড়ালো। প্লিজ রাহুল। আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে এলাম। আমি আমার মনের সুখে চালাচ্ছিলাম, তখন খেয়াল করলাম একটা গাড়ি আমায় ফলো করছে। আমি গাড়িটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখলাম গাড়িটাই সুমির গাড়ি। আমি তাড়াতাড়ি করে গাড়ি স্পিড বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। এদিকে সুমি কিছু দূর আমার গাড়িকে ফলো করলেও কিছু সময় পর আমার গাড়ির খুঁজে পাইনি। সুমি বাসায় ফিরে উর্মিকে ডাকতে শুরু করে, উর্মি আপু, উর্মি আপু, আপু কোথায় তুই? উর্মি চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসে। উর্মি নিচে এসে সুমিকে বলে, কি রে, তুই এত চিৎকার করছিস কেন? আপু আজকে আমার নাচতে ইচ্ছে করছে। তুই এই কথা বলার জন্য চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছিস? আরে আপু, আমি আজকে তোকে যা বলবো সেটা শুনে তুই নাচতে শুরু করবি, বাড়ির মাথায় তুলে নিবি। শুনি কি বলবি সেটা বল, এত হেয়ালি করছিস কেন? আমি আজকে হাসপাতাল থেকে ফেরার পথে একজনের সাথে আমার দেখা হয়েছে। তার নাম শুনলে তোমার ও চমকে যাবি। আরে বলবি তো কার সাথে দেখা হয়েছে? সুমি, কাকে দেখে এসে এত লাফাচ্ছিস? তোমার ছেলেকে দেখে বড় মামি। আমার ছেলে মানে? কাকে দেখেছিস একটু ক্লিয়ার করে বলবি? হাসপাতাল থেকে আমি ফেরার সময় দাদিমার মেডিসিন কেনার জন্য আমি একটি ফার্মেসিতে যাই। মেডিসিন কিনে যখন আমি বের হতে যাব তখনই রাহুলকে দেখতে পাই। কি? হ্যাঁ আপু, জানিস আমি পেছন থেকে অনেকবার ডাকলাম কিন্তু রাহুল একবারও পেছন থেকে তাকায়নি। আমি গাড়ি নিয়ে রাহুলের গাড়ি পিছু নেই, কিন্তু রাহুল হয়তো সেটা বুঝতে পারে। গাড়ির স্পিড বাড়িয়ে কোথায় হারিয়ে যায়। কি বলছিস? কি আমার ছেলে এখানে? সুমি, তুই সত্যি বলছিস তো না মজা করছিস? আপু এই দেখ, আমি ফার্মেসি থেকে রাহুলের গাড়ি ওঠার ভিডিও করেছি। সবাই ভিডিওতে স্পষ্ট দেখতে পায় আমাকে। ভিডিওতে আমাকে দেখতে পেয়ে সবাই অনেক খুশি হয়, কিন্তু হঠাৎ করে সবাইকে এড়িয়ে যাওয়ার কারণটা কেউ বুঝতে পারছে না। উর্মি তো আমাকে আবার এই সিলেট শহরে দেখতে পারবে সেটা কখনো চিন্তাও করেনি। এদিকে আমি ফ্রেশ হয়ে এসে বড় রান্না করা খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। জয়কে অর্ডার দেওয়া কোম্পানিগুলোর মালিকদের সাথে এক এক করে দেখা করতে থাকি। অনেকেই আমার তৈরি করা স্যাম্পল দেখে রাজি হয়ে যায়, আর অনেকেই প্রথমে রাজি না হলেও আমি অনেক কষ্টে রাজি করাই। আমি রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরছি। ফ্রেশ হয়ে বিছানায় শোয়ামাত্রই আমার ফোন বেজে ওঠে। আমি ফোন হাতে নিয়ে দেখতে পাই সুফিয়ানের ফোন। আমি ফোন রিসিভ করতে সুফিয়ান বলে, কিরে ঘুমিয়ে পড়ছিস? না, সবার সাথে কথা বলে রাজি করে একটু আগে বাসায় আসলাম। তোর দিকের খবর কি? কালকে সকালে তোর সাথে কথা বলবো। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ তোর কাছে রাখ। তোর বউয়ের হাতে রান্না একদিন খাবার খাইয়ে দিস, তাহলে হয়ে যাবে। বউ? আমার কপালে বউ নাই। দূর শালা, ঘুমা, কালকে সকালে দেখা যাবে। আচ্ছা, শুভরাত্রি। আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখতে পাই আমার জিমেল অ্যাকাউন্টে একটা মেল এসছে। আমি মেলটি পড়ে অনেক খুশি হই। তারপর আমি অফিসে এসে আমার প্রিয় রাজীবকে বলি, রাজীব, অফিসের সকল স্টাফদের 20 মিনিটের ভিতরে আমার মিটিং রুমে দেখতে চাই। তাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা স্যার। কিছুক্ষণ পর রাজীব এসে আমাকে নিয়ে যায় মিটিং রুমে। আমি সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে উদ্দেশ্য করে বলি, দুবাইয়ের একটা কোম্পানি সহ আমাদের দেশের কয়েকটা কোম্পানি আমাদের তৈরি প্রোডাক্টগুলো দেখে বেশ পছন্দ করেছে। প্রত্যেকটা কোম্পানি প্রথম অবস্থায় 3,500 প্রোডাক্ট অর্ডার করেছে, আর সময় দিয়েছে 1 মাস। আমি জানি 1 মাস কখনো সম্ভব না, তবু আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুযোগটা কাজে লাগিয়ে প্রমাণ করে দেব আমরা পারি। সবার বেতন ডাবল করে দেব, আর যারা ওভার টাইমে কাজ করবে তারা ওভার কাজের জন্য বোনাস পাবে। যে করে হোক আমাদের জয় গ্রুপ কোম্পানিকে পথে নিয়ে আসতেই হবে। আমি অফিসে জয়েন করার পর আমার কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আপনারা সবাই হলেন আমার আরেকটা পরিবার। এখন আপনারা যদি আমার সহযোগিতা করেন তাহলে এই জয়কে ওর পাপের শাস্তি দিতে পারবো। এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা। তখন সবাই মিলে একসাথে বলে ওঠে, স্যার, আমরা আমাদের নিজেদের সবটা দিয়ে কাজ করে যাব। স্যার, আমরা আপনার সাথে আছি সবসময় এবং সবসময় থাকবো। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলাম। সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা তাহলে কাজ শুরু করে দিন। এদিকে জয় জানতে পারে তার সকল অর্ডার ক্যান্সেল হয়ে গেছে এবং অর্ডারগুলো আর চৌধুরী নামে এক কোম্পানিকে দেওয়া হয়েছে। জয় সব শুনে চিৎকার করে বলে, না না, এটা হতে পারে না। আমি যদি অর্ডারগুলো না পাই তাহলে আমার রাস্তায় নামতে হবে।
ব্যাংক থেকে নেওয়া ঋণ যদি পরিশোধ করতে না পারি তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। জয় যখন অফিস থেকে বের হয়ে যাবে তখন তার কোম্পানির শ্রমিকরা এসে জয়কে বলে তাদের বেতন দেওয়ার জন্য। 3 মাসের বেতনের জন্য তার ফ্যাক্টরির মেশিন নষ্ট হয়ে গেছে। কিসের বেতন? তোদের কোনো বেতন দেওয়া যাবে না, চুপচাপ গিয়ে কাজ কর, নাহলে সব কটাকে বের করে দিব। মেশিনগুলো নিজেরা ঠিক কর গিয়ে। শ্রমিকরা বলে যদি বেতন না দেয় তাহলে তারা আর চৌধুরী কোম্পানিতে কাজ করবে। শ্রমিকের কথা শুনে জয়ের লোকেরা রেগে গিয়ে লাঠি হাতে শ্রমিকদের উপর হামলা করে। এদিকে আমি আমার অফিসে এসে সবকিছু বসে বসে দেখছি আর হাসছি। এভাবে কেটে যায় 2 মাস। আমি সকল কোম্পানির অর্ডারগুলো সঠিক মতো পূরণ করতে পেরেছি। আমি আমার উচিত টাকা থেকে আমার কোম্পানির স্টাফদের ডাবল বেতন সহ বোনাস প্রদান করি। কোম্পানির সবাই অনেক খুশি আজকে। এদিকে ব্যাংক জয়ের সবকিছু বাজেয়াপ্ত করে নিলামে তোলে। জয় চুপচাপ বসে আছে এক কোণে। জয় অনেক চেষ্টা করেছিল আর চৌধুরীর সাথে দেখা করার জন্য, কিন্তু পারেনি, তাই জয় বসে আছে। নিলামে জয়ের সম্পত্তি অনেক বিজনেসম্যানরা কেনার জন্য বসে আছে। নিলাম শুরু হলে একজন একজন করে তাদের বাজেট অনুযায়ী দাম বলছে। নিলামের শেষ পর্যায়ে আমি গিয়ে বলে উঠলাম 80 কোটি টাকা। সবাই শুনে পিছনে তাকে দেখতে পায় আমাকে দেখে সবাই অবাকে তাকিয়ে আছে। তখন নিলামকর্মী মাইকে ঘোষণা করে জয় সম্পত্তি 80 কোটি টাকায় বিক্রি করে দেন। আমি টাকা পরিশোধ করে কাগজ বুঝিয়ে নিয়ে যখন চলে যাব তখন জয় আমার সামনে এসে বলে, কে তুই? 40 কোটি টাকা সম্পত্তিতে 80 কোটি টাকা দিয়ে কিনে নিলি? তখন রাজীব পাশ থেকে বলে ওঠে, উনি হচ্ছেন বাংলাদেশের টপ বিজনেসম্যান আর্ট চৌধুরী। তখন জয় অবাক হয়ে যায় আর বলে, তার মানে তুই আমায় এভাবে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছিস? তখন আমি বললাম, রাস্তার কুত্তাকে তো রাস্তায় সুন্দর মানায়। কি বললি তুই? তুই যেভাবে আমার ছোট আব্বুর কাছ থেকে ওনার সম্পত্তি হাতিয়ে নিয়েছিস, ঠিক তেমনি আমি সেই সম্পত্তিগুলো তোর কাছ থেকে নিয়ে নিলাম। আমি অবশ্য তোর মতো বেইমানি করে নিইনি, আমি লিগ্যালি নিয়েছি সব। ছোট আব্বু মানে? আর কে তুই? তোকে তো চেনা চেনা মনে হচ্ছে। মনে আছে এই বাড়িতে এই জায়গায় দাঁড়িয়ে তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলি? জায়গা এটাই থাকবে, বাড়ি এটাই থাকবে, তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার করতে হবেন। রাহুল তুই? যাক, চিনতে পেরেছেন তাহলে। কিন্তু কি করে তুই? চৌধুরী বাড়ির চাকর যখন টপ বিজনেসম্যান, এটা বিশ্বাস হচ্ছে না? জানেন তো, ইচ্ছেটা যদি পবিত্র হয় তাহলে সৃষ্টিকর্তা কাউকে কখনো নিরাশ করে না। আমার ইচ্ছেটা ছিল পবিত্র, তাই তো আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান। আপনাকে আপনার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য বাইরে আপনার শালা আশামন্দির অপেক্ষা করছে। আজকে আসি তাহলে। ওইদিকে সবাই নিউজে দেখছে কোনো এক আর চৌধুরী 80 কোটি টাকা দিয়ে দেউলদিয়া জয়ের সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। এই নিউজ দেখে সবার মনে হাসি ফুটে ওঠে। তখন দাদিমা বলেন, দেখছো তোমরা সৃষ্টিকর্তা কিভাবে শয়তানকে শাস্তি দিয়েছেন? আমি বলেছিলাম না, জয় তার পাপের সাথে একদিন ঠিকই পাবে। হ্যাঁ মা, সৃষ্টিকর্তা আপনার কথা শুনেছেন। এখন শুধু আমার ছেলেটাকে আমার কাছে যেন ফিরিয়ে দেন, সেটা সৃষ্টিকর্তার কাছে চাই। এদিকে আমি গাড়িতে এসে রাজীব ড্রাইভারকে বিদায় দিয়ে আমি নিজে গাড়ি ড্রাইভ করে শুরু করি। আমি চিন্তা করছি ওই বাড়ি যখন সবাই জানতে পারবে তারা হারানো সব কিছু ফিরে পেয়েছে, তখন তারা কতটা খুশি হবে। আমি কোর্টে এসে ডিভোর্সের কাগজটা নিয়ে ফুপুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ করে আমার পেটের ডান পাশে ব্যথা শুরু হয়, সাথে আমার মুখ দিয়ে রক্ত বাড়াও শুরু হয়। আমি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে সোজা জল দিয়ে মুখ ধুয়ে একটা পেন কিলার খেয়ে নিই। আমি গাড়িতে এসে আবার গাড়ি চালানো শুরু করি, কিন্তু ব্যথাটা যেন কমছে না। আমি ফুপুদের বাসায় এসে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। আমি বাসার কাছে এসে বেল বাজাই। কিছুক্ষণ পর আমার ফুপু এসে দরজা খুলে দিলেন। আমাকে দেখে ফুপু তো অবাক হয়ে যান। ফুপু আমাকে জোরে ধরে কান্না করে দিলেন। আমি ফুপুকে শান্ত করে তখন ফুপু আমাকে বলেন, রাহুল কেমন আছিস তুই? এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? মনে পড়তো, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। তুমি কেমন আছো ফুপু? এতদিন ভালো ছিলাম, এখন থেকে ভালো থাকবো। আর জয়কে রাস্তায় না নেমে আসতাম কি করে বলো তুমি? মানে? বাকি সবাই কোথায় ফুপু? সবাই বাসায় আছে, তুই দাঁড়া, আমি ডাকছি সবাইকে। ভাইয়া, ভাবি, মা, উর্মি, সুমি, কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে আসো, দেখে যাও কে এসছে। ফুপুর আওয়াজ শুনে সবাই নিচে আসে। নিচে এসে সবাই আমাকে দেখে তো অবাক। ছোট আম্মু আমাকে জোরে ধরে কান্না করে দিলেন। আমি ছোট আম্মুকে জোরে ধরে আছি। উর্মি আমাকে দেখে উর্মির মুখে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি। তখন দাদিমা আমাকে ধরে কান্না করে বলেন, দাদুভাই, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর। এবার হয়তো মরতে পারবো শান্তিতে। সৃষ্টিকর্তা হয়তো তোর দেখা পাওয়ার জন্যই আমায় এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। আমি দাদিমাকে জোরে ধরে বললাম, কি করব? তোমাদের সাথে জয় যা করেছে সেটার প্রতিশোধ নিতে হবে না? জয় থেকে সবকিছু ফিরে আনার জন্যই তো আমি এতদিন ধরে আসতে পারিনি। তবে আজকে জয়ের থেকে সবকিছু ফিরে নিয়ে আসছি। আর হইলো তোমাদের মরার কথা, তোমার এই নাতি থাকতে এত সাহস কার আছে যে তোমায় নিয়ে যাবে? ফিরিয়ে আনার জন্য মানে? আজকে আর চৌধুরী নামের একজন জয় সহ সম্পত্তি কিনে নিয়েছে। ছোট আব্বু, আমি জয়ের থেকে সবকিছু কেড়ে নিয়ে সেই আর চৌধুরী। কথাটা বলে
আমি একবার সবার দিকে তাকিয়ে নিলাম। এক নজরে আমি সবাইকে দেখলাম, সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি আমার সাথে না সুটকেস থেকে একটা ফাইল বের করি, আর আমার ছোট আব্বু বলে, ছোট আব্বু এই ফাইলটা নাও। এটা কিসের ফাইল? জয় যা তোমার কাছ থেকে বেমানি করে নিয়েছিল, আমি সেগুলো আবার তোমার কাছে ফিরিয়ে দিলাম। তোমার এই ছেলে তোমাকে বলেছিল তোমার হারানো সব কিছু ফিরিয়ে দেবে, এই নাও তোমার হারানো সব কিছু। আমার কথা শুনে অবাক হয়ে আছে, কেউ কিছু বলছে না। তখন ছোট আম্মু আমাকে বলে, কিন্তু তুই কি করে এসব করলি? খান গ্রুপ অফ কোম্পানির মালিক ইসলাম খানের ছেলে হলো আমার বন্ধু সুফিয়ান। সুফিয়ানের সাথে আমি চট্টগ্রামে দেখা করি, তারপর সুফিয়ানকে সব কিছু খুলে বলি। তখন সুফিয়ান সব শুনে আমায় সাহায্য করে। তারপর আমি এই পর্যায়ে আসি। ছোট আম্মু আমি চলে যাব একটু পরেই। আমার কথা শুনে উর্মির মুখটা কালো হয়ে যায়। উর্মি সেখান থেকে তার রুমে চলে যায়। উর্মি চলে যাওয়া আমার চোখ এড়ায়নি। আমি একবার উর্মি যাওয়ার দিকে তাকিয়ে আবার সবার দিকে মনোযোগ দিলাম। কোথায় যাবি তুই? কোথায় যাব জানি না, তবে অনেক দূরে চলে যাব। আমি কথাটা বলে সুমি সামনিকে বললাম, কিরে ফাজিল কেমন আছিস? আর কয়েকদিন পর তো ডাক্তার হয়ে যাবি তুই। তোমার সাথে আমার কোনো কথা নাই। ওয়েট, তুমি জানলে কি করে? আমি সব জানি, এখন বল আমার সাথে কথা বলবি না কেন? 2 মাস আগে তোমাকে কতবার ডাকছিলাম, কিন্তু তুমি কি করলে? আমার কোনো ডাক শুনলে না, চলে গেলে বরং। আচ্ছা আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নাই। আমি আর কয়েক ডজন চকলেট এনেছিলাম তোর জন্য, কিন্তু তুই তো কথাই বলবি না আর আমায় ক্ষমাও করবি না, তাহলে কি আর করার, সেগুলো আবার নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাও, আমি কি মানা করেছি? আচ্ছা। আমি সুটকেসটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম, তখন সুমি বলে, দাঁড়াও। কেন? আমার চকলেটগুলো দিয়ে তারপর তোমার বউয়ের কাছে যাও। বউ মানে? দাদু ভাই, আমরা তো ওরা রুমের বিয়ের ব্যাপারে জেনে গেছি। ও ভালো। কি হলো, চকলেট কই? এই নে চাবি, গাড়ি থেকে দেখ রাখা আছে। এবার তোমার সাথে গিয়ে করতে পারো। কি করবো রে ফাজিল? দেখা আর চকলেট আনার জন্য ধন্যবাদ। আমি গিয়ে সিঁড়ি বেয়ে পড়ে যাচ্ছি আর বাকি সবাই হাসছে। আমি একবার সবার দিকে তাকিয়ে উপরে চলে যাই। আমি উর্মির দরজার সামনে গিয়ে কড়া নাড়ি। তখন উর্মি বলে, কে? ম্যাডাম আমি রাহুল। কি চাই? আমার কিছুই চাই না ম্যাডাম, অনেক কিছু পেয়েছি আপনার এই পরিবার থেকে, আপনাকে কিছু দিতে চাই ম্যাডাম। আয় ভেতরে আয়। ম্যাডামের কণ্ঠ শুনে বুঝতে পারলাম ম্যাডাম কান্না করছিল। আমি রুমে ঢুকে ম্যাডামের দিকে তাকালাম, দেখলাম ম্যাডামের চোখ লাল হয়ে আছে আর চোখগুলো ফুলে আছে। ম্যাডামকে বললাম, ম্যাডাম কি হয়েছে? কই কিছু হয়নি তো। উর্মি আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফিরে কথাটা বলল, তাহলে আপনি কান্না করছিলেন কেন? আমি কোথায় কান্না করছিলাম? আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, আর বিশেষ না হলে পাঠক আর পাঠিকাদের জিজ্ঞেস করেন। কি জন্য আসছিস বল, তুই না বললি চলে যাবি? আপনার শেষ ইচ্ছাটা পূরণ করতে এলাম। কি? আমি হঠাৎ করে পেটে ধরে বসে পড়ি, আমার হাত থেকে সুটকেসটা পড়ে যায়। সুটকেস পড়ার শব্দে উর্মি ঘুরে তাকায়। আমি তাকিয়ে দেখলাম রাহুল মেঝেতে পেটে হাত দিয়ে বসে আছে। আমি রাহুলের কাছে গিয়ে বললাম, রাহুল কি হয়েছে? আমি ঠিক আছি, আমি একটু সুটকেসটা খেয়ে দিবেন? তুই আগে বিছানায় বসে একটু রেস্ট নে, তারপর কথা বলা যাবে। না ম্যাডাম, আমার হাতে সময় নেই, আপনি সুটকেসটা দিন। সুটকেস মেঝেতে থেকে তুলে এনে রাহুলের হাতে দিলাম। সুটকেস থেকে ডিভোর্স পেপারটা বের করে আমি সাইন করে দিলাম। ম্যাডামের দিকে কাগজটা এগিয়ে দিয়ে বললাম, ম্যাডাম এই কাগজটার জন্য আপনি হয়তো 5 বছর 2 মাস অপেক্ষা করেছেন। এত বছর অপেক্ষা করানোর জন্য আমি সত্যিই দুঃখিত ম্যাডাম। ডিভোর্স পেপারে আমি সাইন করেছি দেখে উর্মি চোখের জল চিকচিক করছে, যে কোনো সময় হয়তো জল গড়িয়ে পড়বে। উর্মি আমার দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে কান্না করে বলে, রাহুল আমায় কি ক্ষমা করা যায় না? কি জন্য ক্ষমা করব? তাহলে আমায় ডিভোর্স দিচ্ছ কেন? আপনি একটা জিনিসই তো আমার কাছে চেয়েছেন, আমি আপনাকে না করি কিভাবে? সবসময় তো আমায় বাদ দিন ওইসব কথা। রাহুল আমায় আপন করে নেওয়া চায় না? আগে সব কিছু কি ভোলা যায় না? ম্যাডাম আমি আসি, আমাদের ডিভোর্স হয়ে গেছে ম্যাডাম, আর এখন তো সব শেষ হয়ে গেছে। রাহুল প্লিজ আমায় মাফ করে দাও। আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা ক্ষমার যোগ্য না। আমি সেদিন সত্যিটা জানতে পেরেছি। সেই দিন নিজের করা কাজের জন্য আর নিজের উপর ঘৃণা হয় আমার ডিভোর্স লাগবে না রাহুল। আমার শুধু তোমাকে প্রয়োজন, আর কখনো আমি তোমাকে অবহেলা করব না। আমায় একটা সুযোগ দাও তুমি। ম্যাডাম সেটা সম্ভব না, আর ভালো থাকবেন, ভালো কাউকে বিয়ে করে নেবেন, পারলে এই চাকরটাকে মাফ করে দিন। রাহুল রাহুল আমার কথাটা। আমি যখন উর্মির ঘর থেকে বেরোতে যাব তখনই উর্মি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। উর্মি আমাকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমায় কোথাও যেতে দেব না, এভাবে জড়িয়ে ধরে রাখবো আমি। রাহুল আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমায় আর শাস্তি দিও না। এই কয়েক বছর আমি নিজের কাজের জন্য নিজের অনুশোচনায় ভুগছি। শেষবারের মতো আমায় একটিবার আপন করে নাও। আমি আর কখনো তোমায় কষ্ট দিব না। কি হলো, কথা বলছো না কেন রাহুল? আমি জানি আমি অনেক খারাপ কাজ করেছি ছোটবেলা থেকে, কিন্তু সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি রাহুল। আমি চুপ করে আছি।
রাহুল, আমি আমার ভালোবাসা দিয়ে আগের সব স্মৃতিগুলো মুছে দেব। তুমি যেমনটা চাইবে আমি তেমন করে চলবো। তবুও তুমি আমায় আর ছেড়ে যেও না। তুমি যদি এবার আমায় ছেড়ে যাও তাহলে আমি সত্যি সত্যি মারা যাব। রাহুল, আমায় ক্ষমা করে একটিবার আপন করে নাও প্লিজ, প্লিজ। কি হলো, কথা বলছো না কেন তুমি? আমি এবারও চুপ। উর্মি হঠাৎ তার পিঠে অনুভব করে পানি জাতীয় তরল কিছু পড়ছে। উর্মি আমাকে ছেড়ে দিতেই আমি মাটিতে পড়ে যাই। উর্মি দেখতে পায় আমার মুখ থেকে রক্ত পড়ছে। উর্মি চিৎকার করে রাহুল বলে আমাকে জড়িয়ে ধরে। উর্মি তাড়াতাড়ি করে জল নিয়ে এসে আমার চোখে মুখে দিতে থাকে। উর্মি কান্না করছে আর বলছে, এই রাহুল, একবার চোখ খোলো, তোমার কিছু হতে পারে না। এই রাহুল, একটিবার চোখ খোলো না প্লিজ। চোখটা খোলো রাহুল, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। রাহুল, হ্যাঁ রাহুল। উর্মি আমার চোখ মুখে জল ছিটে দিচ্ছে আর আমাকে ডাকছে। হঠাৎ করে আমি চোখ খুলে তাকাই। আমাকে চোখ খুলে দেখে উর্মি আমাকে জড়িয়ে ধরে আমার সমস্ত মুখে কিস করতে থাকে। তখন আমি কাবা কাবা কণ্ঠে বলি, ম্যাডাম, আপনাকে ছোট থেকে একটা কথা বলবো বলে বলা হয়ে ওঠেনি, কিন্তু এখন না বলেও পারছি না, হয়তো আবার বলা হয়ে উঠবে না। রাহুল, তোমার কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমার সব কথা শুনবো। তোমায় এখন হাসপাতাল নিয়ে যেতে হবে। দাঁড়াও, মা, বাবা, চাচু, সুমি সবেমাত্র চকলেট নিয়ে তার রুমে আসছে তখন উর্মি চিৎকার শুনতে পায়। তাড়াতাড়ি করে সুমি উর্মির রুমের দিকে পা বাড়ায়। এদিকে আমি উর্মিকে বলছি, ম্যাডাম, আমার হাতে হয়তো বেশি সময় নেই। আমি আপনাকে সেই ছোট থেকেই পছন্দ করতাম, আর কবে আপনাকে ভালোবেসে ফেলেছি সেটা নিজেই বুঝে উঠতে পারিনি। আপনার সাথে যখন কথা বলতে যেতাম তখন আপনি আমার সাথে অনেক রেগে কথা বলতেন, দুর্ব্যবহার করতেন। আচ্ছা, আপনি কি একবারও বুঝতে পারেননি আপনার শত অপমান আঘাত করার পর আমি কেন আপনার সামনে যেতাম? আপনি যখন আমার অপমান করতেন, আঘাত করতেন, তখন আমি কিছু বলতাম না, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার এমন আচরণে আমি অনেক কষ্ট পেতাম, কিন্তু সেগুলো প্রকাশ করতাম না। আচ্ছা ম্যাডাম, আমি চাকর বলে কি আপনার ভালোবাসা পাওয়ার অযোগ্য? সত্যি কি আপনি বুঝতে পারেননি আমার ভালোবাসা? আমি কথাগুলো বলছিলাম, আমার চোখ দিয়ে জল পড়ছিল, আমার চোখগুলো ঝাপসা হয়ে আসছে। উর্মি আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভালোবাসি তো, আমি তোমায় অনেক ভালোবাসি রাহুল। আই লাভ ইউ রাহুল, আই লাভ ইউ ভেরি মাচ। চোখগুলো বন্ধ হয়ে আসছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি। তখন ম্যাডাম আবার বলেন, এই রাহুল, কথা বল না। ভালোবাসি তো আমি তোকে, তুই শুনতে পাচ্ছিস না? আমায় ক্ষমা করে দিয়ে আপন করে নিবি না বল? আরে ম্যাডাম, আপনি কি করছেন? আমার জন্য আপনাকে কান্না করা শোভা পায় না। দেখুন না ম্যাডাম, এই পৃথিবীতে এসেছিলাম অনাথ হয়ে, এখন যাচ্ছিও অনাথ হয়ে। ক্ষমা তো আপনার কাছে চাওয়া উচিত আমার। আচ্ছা, আমি আসি এবার ম্যাডাম। তখন সুমি রুমে এসে দেখতে পায় উর্মি মাটিতে বসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন সুমি বলে, আপু, রাহুলের কি হয়েছে? এই অবস্থা কেন? জানি না, হঠাৎ করে পেটে হাত দিয়ে বসে পড়ে আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তুই তো ডাক্তার, একটু দেখ না বোন। আপু, রাহুলকে তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে যেতে হবে। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমায় নিয়ে এত টেনশন করবেন না। আমায় একটু সাহায্য করো যাতে আমি দাঁড়াতে পারি। এই বলে আমি অনেক কষ্ট উঠে দাঁড়াই। আমি যখন উর্মির রুম থেকে বেরোতে যাব তখন আমি আবার পেটে হাত দিয়ে বসে পড়ি। উর্মি দেখতে পেলো আমি আবার বসে পড়ি আর আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। এবার উর্মি আর সুমি চিৎকার করে বলে, ও মা, রাহুল। রাহুলকে জড়িয়ে ধরলাম। রাহুল, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে তোমার? কথা বলো না রাহুল। উর্মি নিজেকে সামলাতে পারলো না। মা, বাবা, মামা, মামি, তাড়াতাড়ি উপরে আসো। উর্মি এবার জোরে জোরে তার মা বাবাকে ডাকতে লাগলো। মা, বাবা। উর্মি আর সুমি চিৎকার শুনে নিচ থেকে সবাই উর্মি রুমে চলে আসে। সবাই দেখতে পায় উর্মি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর আমাকে ডাকছে, কিন্তু আমি নিশ্চুপ। তারপর সবাই মিলে আমাকে হাসপাতালে নিয়ে চলে গেল। আমাকে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অন্যদিকে অপারেশন থিয়েটারের বাইরে সবাই বসে কান্না করছে। ভিতরে আমার অপারেশন চলছে। হঠাৎ ডাক্তার খেয়াল করেন আমার নিঃশ্বাস চলছে না। আমার বুক চাপ দিয়ে চেষ্টা করা হলো, কিন্তু ডাক্তাররা ব্যর্থ হলেন। ডাক্তার আমার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিলেন আর বন্ধ হয়ে গেল আমার শ্বাস প্রশ্বাস চিরকালের জন্য। আমি চলে গেলাম এই পৃথিবীর মায়াজাল থেকে পরপার যাত্রায়। অপারেশন থিয়েটারে সবাই একদৃষ্টিতে তাকিয়েছে আমার প্রাণহীন দেহটার দিকে। তখন ডাক্তার নার্সকে বললেন, ডেড বডিটাকে বাইরে নিয়ে যাও। আপনারা ঠিকই শুনেছেন, মানুষের প্রাণহীন দেহটাকে ডাক্তারদের ভাষায় ডেড বডি বা লাশই বলে। ডাক্তারের কথায় নার্স ডেড বডির উপর সাদা চাদর জড়িয়ে স্ট্রেচারে করে ঠেলতে ঠেলতে অপারেশন থিয়েটার থেকে বের করে উর্মিদের সামনে রেখে চলে যায়। সাদা চাদরে মোড়ানো ডেড বডিটা দেখে সবার জন্য প্রাণটা বেরিয়ে যাবার উপক্রম। উর্মি কাঁপা কাঁপা হাতে সাদা চাদর জড়িয়ে দেখতে পায় রাহুল খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। রাহুলকে ঘুমন্ত অবস্থায় দেখতে কি সুন্দর লাগছে। উর্মি রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে। মনে হচ্ছে সে রাহুলকে তার ভিতরে লুকিয়ে রাখবে, তার থেকে তার রাহুলকে কেউ কেড়ে নিতে পারবে না। ছোট আম্মু, দাদিমা, ফুপি, সুমি, ফুপা উর্মির কান্নার আওয়াজে
হাসপাতাল জুড়ে বিরাজ করছে এক বিষণ্ণতার সুর। ছোট আব্বু, চাচা, ফুপা নীরবে চোখে জল ফেলছে। পরের দিন সকালে রাহুলের ডেড বডি নিয়ে যাওয়া হয় সেই চৌধুরী বাড়ির, যেখানে 5 বছর আগেও রাহুল ছিল জীবন্ত। আর আজকে রাহুল এই বাড়িতে লাশ হয়ে ফিরছে। রাহুল এই চৌধুরী বাড়িটা রক্ষা করার জন্য নিজের জীবনটা এভাবে বিলিয়ে দিল। দুপুরে রাহুলকে জানাজা পড়ানোর আগে শেষবারের মতো সবাই এসে দেখে যায়। ছোট আম্মু তো পাথরের মতো শক্ত হয়ে গেছে। তার ছেলে খাটিয়ার পাশে বসে আছে, কোনো কথাই বলছে না। উর্মি এসে রাহুলের পাশে বসে রাহুলকে জড়িয়ে ধরে বলে, এত অভিমান করলে আমার উপরে তুমি? একটিবার ক্ষমা করে দিয়ে আমায় তো আপন করে নিতে পারতে। আমি তো অনেক খারাপ, তাই তো তুমি আমায় এভাবে ছেড়ে চলে গেলে। কি শান্তির ঘুম ঘুমাচ্ছ, তাই না? তারপর রাহুলকে নিয়ে যাওয়া হয় মসজিদে, জানাজা পড়ে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। রাহুল চলে যায় এই নিষ্ঠুরতম পৃথিবী ছেড়ে। অন্ধকার জগতের সেই কবরে যেতে হবে একা নিজেকে। রাহুলকে জড়িয়ে ধরে উর্মিও পাগল হয়ে যায়। চৌধুরী বাড়ি পরিণত হয় মৃত বাড়িতে। উর্মি নিজেকে সারাক্ষণ একটা রুমের মধ্যে আটকে রাখে, আর রাহুলের ছবির সাথে কথা বলে, হাসে, আবার কান্নাও করে। তো বন্ধুরা, সবশেষে আবার আরেকটা কথা বলছি, সব গল্পের সমাপ্তি আনন্দের হয় না। কিছু গল্পের সমাপ্তি হয় বেদনাদায়ক, বিষণ্ণতাময়, যেমনটা এই গল্প হয়েছে। পরিশেষে একটা কথা, চাকর হোক বা কাজের লোক, তাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের দেওয়া উচিত। এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট নয়। মানুষ বেঁচে থাকে তার কর্মে,